হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 5th সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় সামাজিকীকরণের প্রক্রিয়া। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো আমরা জানব, প্রথম, সামাজিকীকরণ কী বা সোশিয়ালাইজেশন কী, এর বৈশিষ্ট্য ও ভাগ। সেকেন্ড, সামাজিকীকরণের বিভিন্ন প্রক্রিয়া ও প্রকার। থার্ড, সামাজিকীকরণ পদ্ধতির অপরিহার্য বিষয়সমূহ। ফোর্থ, সঠিক সামাজিকীকরণ করার জন্য প্রয়োজনীয় বিষয়। নেক্সট, সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষা। নেক্সট, এজেন্টস অফ সোশিয়ালাইজেশন কি, যার মধ্যে পরিবার, মিডিয়া, পিয়ার গ্রুপ এবং স্কুল, বিশেষ করে আমাদের ডাব্লিউবি টেটের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে জানব। এবং লাস্ট হচ্ছে পাঠ্যক্রম, সহপাঠক্রম এবং লুক্কায়িত পাঠ্যক্রম কি। তবে বিষয় ঢোকার আগে একবার আগের বিষয়গুলো ঝটপট শর্টে জেনে নেব, এতে তোমাদেরই সুবিধা হবে। তো প্রথমেই আসি বৃদ্ধি এবং বিকাশ নিয়ে। হচ্ছে বৃদ্ধি বা আমরা যেটাকে জানি গ্রোথ। তো এটা কি আমরা আগেই জেনেছিলাম যে আর্নল্ড জোন্স বলেছিলেন যে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়াই হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। এবং বিকাশ বলতে আমরা কি বলেছিলাম যে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে আছে গ্রোথ মানে বৃদ্ধি, পরিণমন মানে ম্যাচুরেশন এবং আমাদের শিখন বা লার্নিং। তাহলে আমি ছবিটা একবার ভালো করে এঁকে দিচ্ছি তোমাদের। তাহলে বৃদ্ধি গেল, গ্রোথ সেটা আমি কি বললাম তোমাদের। এবং গ্রোথটা কিসের মধ্যে আছে? বিকাশের মধ্যে আছে। আগে গ্রোথ, তারপরে হচ্ছে পরিণমন। মানে বিকাশ হলো এমন একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে আছে বৃদ্ধি মানে গ্রোথ, তারপরে পরিণমন মানে ম্যাচুরেশন এবং শিখন বা লার্নিং। আমি জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি, যেটা আগের বার ক্লাসে বুঝিয়েছিলাম সেটাই আমি শর্টে জাস্ট বোঝাচ্ছি। এবং এটা পুরোটা কিসের মধ্যে আছে? সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট বা বৃদ্ধির মধ্যে। তাহলে বৃদ্ধি বলতে আমরা কি বলছি? একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে বৃদ্ধি, এই বিকাশ হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে বৃদ্ধি, পরিণমন, শিখন অন্তর্ভুক্ত। তাহলে এই হলো ছবি। এবার নেক্সট এতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিকাশের ক্ষেত্র। ঠিক আছে, ডেভেলপমেন্টের আমি ক্ষেত্র বলেছিলাম তোমাদের মনে রাখার জন্যে, পিএসসি এবং ই। পি হচ্ছে ফিজিক্যাল, এস হচ্ছে সোশ্যাল, সি হচ্ছে কগনিটিভ এবং ই হচ্ছে ইমোশনাল। তো দেখো এই বিকাশের মধ্যে কি আছে? সোশ্যাল আছে, রাইট? এবার এটা মনে রাখো। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বিকাশ দুটোর উপর নির্ভরশীল। সেটা হচ্ছে একটা হচ্ছে বংশগতি, একটা কী ছিল? একটা ছিল পরিবেশ বা শর্টে আমি যে ফর্ম বলেছিলাম যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ই মানে হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট, ইন্টু বংশগতি মানে হচ্ছে হেরিডিটি। এটা ছিল। এবার এই বংশগতিকে ভাঙলে দুটো পেয়েছিলাম, একটা ছিল জৈবিক বংশগতি, আরেকটা ছিল কি সামাজিক। জৈবিক এবং সামাজিক। তাহলে সামাজিকের মধ্যে কি হচ্ছে? সোশ্যাল পড়ে যাচ্ছে। আর পরিবেশের মধ্যেও যদি ভাঙা হচ্ছিল, পরিবেশকে দুটো ভাগে ভাঙা হচ্ছিল, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা ছিল কি সামাজিক। তাহলে এই যে বারবার সমাজ ব্যাপারটা আসছে, সামাজিক বিষয়টা আসছে, তাহলে সমাজ একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস আমাদের বিকাশের ক্ষেত্রে। এবং এই সমাজে থাকতে গেলে আমাদের কি দরকার? সেটা হচ্ছে সামাজিকীকরণ। তাহলে আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া। এই সামাজিকীকরণটা কি? যেহেতু আমরা মানুষ সমাজবদ্ধ জীব, তাই আমাদের সমাজে থাকতে গেলে সমাজের আদর্শ এবং সেই আদর্শকে অভ্যন্তরীণ করার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ। আমাদেরকে তো সমাজে থাকতে গেলে সমাজের কিছু নিয়ম নীতি আদর্শ আছে, সেগুলোকে মানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। এবং এই যে মেনে চলা জিনিসটাকে কি করে? অভ্যন্তরীণ করার পর সেই প্রক্রিয়াটাকে মেনে চলা, এটাকেই বলছে সামাজিকীকরণ। তাহলে একটা শিশু যে সমাজে আছে, সেই সমাজের রীতি নীতি আদব কায়দা এই যে মানছে এবং মেনে নিজেকে সেই সমাজের একজন অন্যতম হিসাবে প্রতিষ্ঠিত করছে, এই জিনিসটা, এই প্রসেসটাই হচ্ছে সামাজিকীকরণ। নেক্সট পেজে যাচ্ছি। দেখো তাহলে সামাজিকীকরণ বা সামাজিক বিকাশের পদ্ধতি বলতে আমরা কি বলবো, একটু যদি ভালো করে গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় একটি শিশুকে, যেহেতু সিডিপি হচ্ছে শিশু নিয়েই, আমাদের বাচ্চা নিয়েই আমাদের বিষয়টা, তার জন্য শিশু বা ব্যক্তি, তাহলে যেহেতু আমাদের বিষয়টা সিডিপি তার জন্য শিশু নিয়ে বলছি। যে প্রক্রিয়ায় একটি শিশুকে সামাজিক রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ, কর্তব্য, দায়িত্ব, সঠিক আদব কায়দা, কৃষ্টি এই সম্পর্কে সচেতন করে তোলে এবং শিশুরাও তা গ্রহণ করে এবং সঠিকভাবে মেনে চলে, তাকেই আমরা বলছি সামাজিকীকরণ প্রক্রিয়া। ওকে, নেক্সট পেজে যাই।
এবার এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া, এই সামাজিকীকরণ প্রক্রিয়া দুটো পৃথক স্তর আছে। এই সামাজিকীকরণ প্রক্রিয়ার কিন্তু দুটো পৃথক স্তর আছে। কি কি স্তর? একটা হচ্ছে ইনসাইড ওয়ার্ল্ড বা যেটাকে বলছে মেন্টাল সাইড, অভ্যন্তরীণ জগৎ। আরেকটা হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ড মানে বাহ্যিক জগৎ। এবার এই ইনসাইড ওয়ার্ল্ড মানে হচ্ছে একটা মানুষ নিজের সাথে সোশ্যালাইজেশন করে, যেটা মনে মনে মানে পুরোটাই মানসিক দিক, সেটাকে আমরা বলছি ইনসাইড। আর আউটসাইড মানে হচ্ছে বাহ্যিক জগৎ। বাহ্যিক জগৎ মানে হচ্ছে কি বাইরের বিষয়, অর্থাৎ বাবা মা, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই যে বাইরে যাদের সাথে মিশছে এবং সামাজিকীকরণ ঘটাচ্ছে যাদের সাথে, সেটা কিন্তু পুরোটাই পড়ে যাচ্ছে আমাদের আউটসাইড ওয়ার্ল্ডের মধ্যে বা বাহ্যিক জগতের মধ্যে। ওকে, তাহলে সামাজিকীকরণ প্রক্রিয়ার দুটি পৃথক স্তর আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ জগৎ, একটা হচ্ছে বাহ্যিক জগৎ। নেক্সট পেজে যাচ্ছি। এবার সামাজিকীকরণের প্রকার আছে দুটো, একটা হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন বা মাধ্যমিক সামাজিকীকরণ। এবার এই প্রাথমিকটা কি? প্রাথমিকটা হচ্ছে একদম শৈশব থেকে শুরু হয় এবং জীবনের প্রথম যে ধাপগুলো, সেটা হচ্ছে প্রাইমারি সোশিয়ালাইজেশনের মধ্যে পড়ে। মেনলি হচ্ছে ফ্যামিলির, একটা বাচ্চা যখন বড় হচ্ছে যে সময়টা ফ্যামিলির কাছ থেকে সামাজিকীকরণ শিখছে, সেটাই হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণ। এখানে কি হয়? এখানে কোনো শিশু বা ব্যক্তির পরিচয় তৈরি হয় যা পরবর্তী সামাজিকীকরণে সমর্থন করে। তাহলে একটা বাচ্চা, সে তো বিভিন্ন তার সংস্কৃতি, বিভিন্ন তার ভাষা, তার ধর্ম বা তার পারিবারিকভাবে যে পরিবার থেকে যে সমাজটা পাচ্ছে, সেখানে তার কি হচ্ছে, তার বেসিকটা কিন্তু আসছে। ঠিক আছে, যেমন প্রত্যেকের আমাদের নাম আলাদা আছে, আমাদের প্রত্যেকের সারনেম আলাদা আছে। এগুলো কেন হচ্ছে? আমরা এক একটা পরিবারে জন্মগ্রহণ করছি এবং সেখানকার যে প্রাথমিক সামাজিকীকরণ, সেটাই কিন্তু আমাদের কি করছে, আমাদের পরিচয় তৈরি করছে। তাই প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় যেটা হচ্ছে, যেটা বেসিক জিনিস, সেটা কিন্তু এই প্রাইমারি বা প্রাথমিক সামাজিকীকরণের মধ্যে পড়ে যাচ্ছে। এবং সেকেন্ডারি যেটা আছে বা মাধ্যমিক সামাজিকীকরণ যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে তার পরবর্তী স্টেজ, অর্থাৎ স্কুলের টাইমে যেটা ঘটছে, যেটা আরও 5 জনের সাথে বৃহত্তর জগতে গিয়ে মিশছে, সেটা সারা জীবন ধরে চলে। ঠিক আছে, অর্থাৎ সামাজিকীকরণ জিনিসটাও কিন্তু সারা জীবন ধরে চলে, ধারাবাহিকভাবে সারা জীবন ধরে চলে, ঠিক বিকাশের মতো। আরে বিকাশের মতো কি, বিকাশেরই তো এটা একটা অংশ, তার জন্য তো সামাজিকীকরণ সারা জীবন ধরেই চলবে, এটাও একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এবং সেকেন্ডটা কি, বিভিন্ন টাইমে মানে বিভিন্ন সময় এটা কি হয়, ভিন্ন ভিন্ন এর অতিরিক্ত সামাজিকীকরণ হয়ে থাকে। মানে একটা বাচ্চা ছেলে প্রথমে তার পরিবারের কাছ থেকে সামাজিকীকরণ শিখলো, তারপরে সে বিদ্যালয়ে গেল, একটু বৃহত্তর ক্ষেত্র, তারপরে সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে কলেজ, তারপরে তার কাজের জায়গা, তারপর বিভিন্ন জায়গায় হয়তো পোস্টিং পড়লো বা বিভিন্ন জায়গায় হয়তো সে অভিজ্ঞতা সঞ্চয় করলো। এই যে প্রত্যেকবার তার কি হচ্ছে, ভিন্ন ভিন্ন সামাজিকীকরণ হচ্ছে এবং সে সেগুলো কিন্তু আয়ত্ত করছে। তার জন্য এই পরবর্তী যে স্টেজটা আছে, মানে সেকেন্ডারি যে স্টেজটা আছে, সেটা কিন্তু স্কুল টাইম থেকে শুরু হয়ে গেছে এবং শেষ মানে মৃত্যুর আগের দিন অবধি কিন্তু আমাদের সামাজিকীকরণ ঘটছে এবং আমরা প্রত্যেকটা জিনিস নতুন নতুন জিনিস নিচ্ছি এবং নতুনভাবে নিজেকেও সমাজের কাছে দিচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল এত দূর? চলে যাচ্ছি নেক্সট পেজে। সেটা হচ্ছে সামাজিকীকরণের বৈশিষ্ট্য। তাহলে এতক্ষণ সামাজিকীকরণের ব্যাপারে জানলাম এবং তার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা জানবো। তাহলে সামাজিকীকরণের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা আছে, সেটা হচ্ছে প্রাথমিক শৃঙ্খলাকে কেন্দ্র করে শুরু হয়। তাহলে সামাজিকীকরণ এটা কি, কোনটাকে কেন্দ্র করে শুরু হচ্ছে? সেটা হচ্ছে প্রাথমিক শৃঙ্খলা। এই প্রাথমিক শৃঙ্খলা বলতে কী বোঝাচ্ছে? কয়েক এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, দাঁড়াও আমি কালিটা একটু কমিয়ে নিই। হ্যাঁ, তো প্রথমেই যেটা বললাম, প্রাথমিক শৃঙ্খলা মানে কি, যেমন ধরো খাওয়ার আগে হাত ধোয়া, এটা আমরা অনেক ছোটোবেলা থেকেই শিখে নিই। আমাদের পরিবারের বাবা মারা, বড়রা শিখিয়ে দেয় যে খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হয় বা নির্দিষ্ট স্থানে মানে নির্দিষ্ট জায়গায় গিয়ে শৌচ করতে হয়। আমরা যে কোনো জায়গায় কিন্তু বাচ্চাদেরকে বলি না যে এটা তোমরা মানে টয়লেট হিসেবে ইউজ করো, আমরা পার্টিকুলার টয়লেটেই গিয়ে বলি যে তোমরা এখানেই যেটা করার প্রাইভেট কাজ সেটা করো, মানে নির্দিষ্ট স্থানে শৌচ করা। ঠিক আছে, বাথরুমেই আমরা ব্যবহার করি।
বাথরুম ইউজ করি, যে কোনো জায়গায় করি না, এই যে ছোটো ছোটো বেসিক জিনিস, এগুলো কি, এগুলো হচ্ছে প্রাথমিক শৃঙ্খলা। তাহলে কি যে কোনো জায়গায় করবে না, খাবার আগে হাত ধুতে হয়, এটা ম্যান্ডেটরি জিনিস। যখন তখন মুখে হাত দেওয়া না দেওয়া, যখন তখন বাচ্চারা মুখে হাত দেয়, কিন্তু আমরা এগুলো বলি যে না এগুলো করো না, এগুলো যে করছে না, একটা বাচ্চা যে শিখছে, এটাই হচ্ছে তার প্রাথমিক কিন্তু সামাজিকীকরণ ঘটছে। এবং সেই জিনিসটা কী দিয়ে ঘটছে, প্রাথমিক শৃঙ্খলা। একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা মানুষ যখন বেড়ে ওঠে, তখনই তো সে একটা সঠিক এবং আদর্শবান নাগরিক হয়ে ওঠে। তা এই যে প্রাথমিক শৃঙ্খলা, এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস। এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদের মধ্যে দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওদেরকে বড় করছি। সেকেন্ড হচ্ছে কি, শিশু, বা যেহেতু সিডিপি বারবার বলছি, শিশু নিয়ে আমরা করছি, বা ব্যক্তি বা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি, একটা শিশু সেই তো পরবর্তী টাইমে একটা বড় মানুষ হচ্ছে, ব্যক্তি হচ্ছে, এবং একটা আদর্শ মানুষ হবে। তার আচরণকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। কে নিয়ন্ত্রণ করছে না, সামাজিকীকরণ। সঠিক সামাজিকীকরণ যদি ঘটে থাকে, সে কিন্তু তার আচরণকে নিয়ন্ত্রণ করবে। ছোটোবেলায় কিন্তু বাচ্চারা নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, কোথায় কি করতে হবে সেটা কিন্তু তাদের বোধ থাকে না। ঠিক আছে, তাদের খেলনা চেয়েছে, তো খেলনা যদি না দেয়, তারা হাত ধরে ঝুলে পড়ে রাস্তায়, কান্নাকাটি করে, রাস্তায় গড়াগড়ি খেতে লাগে। তখনও কিন্তু তাদের মধ্যে সামাজিকীকরণ ওইভাবে ঘটেনি। তাই যখন তার মধ্যে সামাজিকীকরণ ঘটতে থাকে, সে কিন্তু বুঝতে পারে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না। বা আমরাও যেমন বাড়িতে যতটা রিল্যাক্সে থাকি, বা বাড়িতে যেভাবে আমরা বসি, কথা বলি, বা থাকি, যেভাবে নিজেদেরকে মেনটেন করি, বাইরে কিন্তু সেভাবে আমরা নিজেদেরকে মেনটেন করি না, একটু কিন্তু ফর্মাল ওয়েতে আমরা থাকি। ঠিক আছে, ইনফর্মাল থাকি না। তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে শিখছি, সেটা হচ্ছে আমরা সামাজিকীকরণ থেকে শিখছি। তার মানে কি, আমরা আচরণকে নিয়ন্ত্রণ করছি। থার্ড পয়েন্ট কি আছে, এবার দেখো, ফর্মাল আর ইনফর্মাল ওয়ে, একটু আগে আমি তোমাদেরকে বললাম, সেটাই আছে পয়েন্ট, যে এটা ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে ঘটে থাকে। মানে একটা ফর্মাল ওয়েতে ঘটে, একটা ইনফর্মাল ওয়েতে ঘটে। ফর্মাল ওয়ে কি, ফর্মাল মানে হচ্ছে পরিকল্পিত, অর্থাৎ যখন কোনো কিছু শিশুকে শেখানো হয়। আর ইনফর্মাল ওয়ে মানে হচ্ছে যেটা স্বাভাবিক জিনিস, অর্থাৎ যখন শিশু নিজে থেকেই দেখে দেখে শেখে। বাচ্চারা তো অনুকরণ করে, তাহলে বাচ্চারা অনেক কিছু থাকবে নিজে থেকে দেখে দেখে শিখবে। এই যে দেখে দেখে নিজেরা শিখছে, এটাকে বলছে স্বাভাবিক সামাজিকীকরণ বা ইনফর্মাল ওয়ে। আর যেটা পরিকল্পিত, মানে আমরা কোনো কিছু শেখাচ্ছি, একটা নির্দিষ্ট নিয়ম, কোনো ইনস্টিটিউট বা কোনো স্কুল থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে শিখছে, সেটা কিন্তু এই পরিকল্পিত সামাজিকীকরণের মধ্যে পড়ে যাচ্ছে। এটার ব্যাপারেও ডিটেলসে আমরা একটু পরেই আলোচনা করব। আপাতত এইটুকুনি বুঝে নাও। তারপর 4 নম্বর পয়েন্ট যেটা আছে, যেটা একটু আগেই আমি প্রথমেই বলে দিয়েছিলাম, এটা একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ ধারাবাহিকভাবে সারা জীবন কিন্তু ঘটে থাকে। আমাদের সামাজিকীকরণ কিন্তু সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত, মানে টু টুম যে কথাটা আমি বলেছিলাম, টু টুম, এটা যে বিকাশের যে একটা নিয়ম, সেই বিকাশের নিয়মের, কারণ বিকাশের মধ্যেই পড়ছে সামাজিকীকরণ। ঠিক আছে, তার জন্য বিকাশের যেহেতু অংশ, তার জন্য কিন্তু এটাও সারা জীবন ধরে আমাদের জীবনে ঘটে থাকে। হয়ে গেল। এবার সামাজিকীকরণ বা সামাজিক বিকাশের যে পদ্ধতি, এটা তো আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা করেছি, এটা অ্যাকচুয়ালি পরে লেখা হয়েছে তার জন্য। তো যাই হোক, এটা যেহেতু আলোচনা করে দিয়েছি, তাই এটা আর আলোচনা করলাম না, চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার এই সামাজিকীকরণ প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল সামাজিকীকরণ, যেটাকে আমরা বললাম ইনফর্মাল। আরেকটা হচ্ছে প্ল্যান্ড বা পরিকল্পিত সামাজিকীকরণ। কি কি আছে? নর্মালটা হচ্ছে যখন কোনো শিশু স্বতঃস্ফূর্তভাবে খেলার মাধ্যমে সামাজিক জগতে মেশে। এবার এই সামাজিক জগতের মধ্যে কে কে পড়ছে? তার পরিবার পড়ছে, তার বন্ধু পড়ছে, এই বন্ধুর মধ্যে সমবয়সী বন্ধু হতে পারে, বড়রাও হতে পারে, যারাই হোক, এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজের রীতিনীতি কী করছে? মিথস্ক্রিয়া করছে, এবং তার মাধ্যমে সমাজের রীতিনীতি, আচার আচরণ, অনুকরণ বা আত্মীকরণের মাধ্যমে শিখছে। এটাকে বলছে স্বাভাবিক বা নর্মাল সোশিয়ালাইজেশন। আর প্ল্যান্ড মানে কোনো কিছু পরিকল্পনার মাধ্যমে যখন করানো হচ্ছে, মানে কখন? যখন কোনো প্রথাগত প্রতিষ্ঠান থেকে শিশুরা বিভিন্ন মাধ্যমে শিখছে। প্রথাগত প্রতিষ্ঠান মানে কি? বিদ্যালয় হচ্ছে, সেই বিদ্যালয়ে গিয়ে আমরা বিভিন্ন পাঠ্যক্রমের মাধ্যমে শিখছি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিখছি। এই যে একটা প্ল্যান্ড ওয়েতে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে বলছে কিন্তু প্ল্যান্ড বা পরিকল্পিত সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ 2 ভাবে হচ্ছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে প্ল্যান্ড। ওকে, ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার গুণগত বৈশিষ্ট্য অনুসারে কিন্তু সামাজিকীকরণ 2 রকম হয়। এই যে আগেরটাই বললাম, একটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল, আর একটা হচ্ছে প্ল্যান্ড। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু গুণগতভাবে 2 রকমভাবে আমরা এটাকে পেয়ে থাকি সামাজিকীকরণ, গুণগত বৈশিষ্ট্য অনুসারে।
গুণগত বৈশিষ্ট্য অনুসারে দুরকম, একটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক। এবার ইতিবাচক জিনিসটা কি সেটা একটু আমরা জানি। ইতিবাচক মানে হচ্ছে যে সামাজিক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বা শিশুরা আনন্দ পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে এবং প্রশংসা পাচ্ছে এবং কর্ম করার উৎসাহ পাচ্ছে, সেই সামাজিক শিক্ষণটাকে আমরা কি বলবো, ইতিবাচক সামাজিকীকরণ। কারণ এটার কিন্তু পরিবেশ বা সমাজের পক্ষে কিন্তু এটা খুব পজিটিভ একটা দিক। কারণ একটা বাচ্চা কি হচ্ছে, সে আনন্দের মধ্যে শিখছে, সে ফ্রি আছে, তাকে জোর করা হচ্ছে না, তাকে ভালোবাসা দেওয়া হচ্ছে, তাকে প্রশংসা করা হচ্ছে এবং তাকে মানে কাজ করার জন্য অ্যাপ্রিসিয়েশন, উৎসাহ এগুলো দেওয়া হচ্ছে। তাহলে অটোমেটিক সেটার পজিটিভ ওয়ে থাকছে। এই পজিটিভ ওয়ে পাচ্ছে বলে এটা সমাজের পক্ষেও খুব ভালো। ঠিক আছে, ঠিক এর উল্টোটা কি আছে, নেগেটিভ বা নেতিবাচক। এটা কখন হচ্ছে, যখন শিক্ষার্থীরা বা শিশুরা বা কোনো শিশুদেরকে আর কি হচ্ছে, কোনো কিছু শেখানোর জন্য কি করছে, শাস্তি দেওয়া হচ্ছে, অপ্রশংসা করা হচ্ছে, কর্কশ আচরণ করা হচ্ছে বা অসহানুভূতি দেওয়া হচ্ছে। এইগুলো পেয়ে যখন তাদেরকে কোনো কিছু করানো হচ্ছে বা কোনো কিছু সামাজিক শিক্ষণের মাধ্যমে এইগুলো তারা পাচ্ছে, মানে এই নেগেটিভ জিনিসগুলো পাচ্ছে, এতে কি হচ্ছে, এটা নেতিবাচক সামাজিকীকরণের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ তুমি ভাবো, তোমার একটা জিনিস ইচ্ছা নেই, তোমার এই ক্লাসটা করারই ইচ্ছা নেই, এবার আমি বলছি না তোমায় ক্লাসটা করতেই হবে, এবং তুমি যখন করছো না, আমি তোমাকে দু একটা বাজে কথা বললাম, তোমাকে ডিমোটিভেট করলাম, দরকার হলে আমি তোমায় শাস্তি দিলাম, তোমায় পানিশমেন্ট দিচ্ছি, তাহলে কি তোমার কাছে এই ইম্প্যাক্টটা ভালো হবে, এই ক্লাসটার ইম্প্যাক্ট ভালো হবে না, এই ক্লাসটা তুমি ভালো করে শিখবে? তুমি অবশ্যই এই ক্লাসটা ভালোভাবে শিখবে না বা বুঝতে চাইবে না। কারণ তোমাকে তো আমি এখানে পজিটিভ কিছু দিচ্ছি না, যাই দিচ্ছি সেটা নেগেটিভই হয়ে যাচ্ছে। তার নেগেটিভ কোনো কিছু দিলে কি তোমার পক্ষে সেটা ভালো? বরঞ্চ তোমার এখান থেকে কী হবে, রাগ থাকবে, তুমি গুসা থাকবে এবং পরবর্তী বলবে আচ্ছা ঠিক আছে স্যার বাইরে আসুন আপনাকে দেখে নেবো। এই জিনিসগুলো কি সমাজের পক্ষে কি ক্ষতিকর? তো কারণ এখানে কি হচ্ছে, তাকে মানসিকভাবে তো একটা শিশুকে বা একটা ব্যক্তিকে কী দিচ্ছি আমরা, নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিচ্ছি। সে মানসিকভাবে যদি হ্যাপি না থাকে, সে যদি শারীরিকভাবে হ্যাপি না থাকে, সে শারীরিক মানসিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে একটা ঈর্ষা জন্মাবে, তার মধ্যে কী হবে, রাগ জন্মাবে, তার অভিমানটা অন্যরকমভাবেও তো বহিঃপ্রকাশ ঘটতে পারে এবং সেটা সমাজের পক্ষে নিশ্চয়ই ভালো নয়। তাহলে সমাজের পক্ষে যেটা ভালো সেটা হচ্ছে কি, ইতিবাচক দিক। তার জন্যে যেহেতু এটা সিডিপি, যেহেতু আমাদেরকে বাচ্চাদেরকে বুঝে পড়াতে হবে, তার জন্য একটা শিক্ষকের কিন্তু কোনোদিনই এই নেতিবাচক আচরণটা কাম্য নয়। যে যখন কোনো শিশুকে বা শিক্ষার্থীকে আমরা কোনো কিছু শেখাচ্ছি, তার জন্য আমরা শাস্তি বা কোনো রকম কর্কশ আচরণ বা কোনো রকম অসহানুভূতি এগুলো কিন্তু আমরা করবো না। অ্যাজ এ টিচার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতে হবে। আমাদেরকে শিক্ষার্থীকে আনন্দের সাথে, ভালোবাসার সাথে এবং প্রশংসা করার সাথে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে কিন্তু আমাদেরকে কোনো কিছু শেখাতে হবে এবং তারা নিজে থেকেই শিখবে। সেটা আমরা পরবর্তী যখন আমরা পেঁয়াজেতে চলে যাবো, যেটা অন্যতম সিডিপির ইম্পর্টেন্ট ক্লাস, তো যখন ওখানে যাব, পেঁয়াজেতে যাব, সেখানে কিন্তু বলছে বাচ্চারা কিন্তু এমনিতেই নিজে থেকেই শিখতে ভালোবাসে, তারা নিজে শেখে। তো তাদেরকে শুধু কী করতে হবে, তাদেরকে একটু আমাদেরকে সহায়তা দিতে হবে। টিচার হিসেবে আমরা কি ফ্যাসিলিটেটর, তো আমাদেরকে জাস্ট ওদেরকে হালকা হেল্প করতে হবে, হালকা সহায়তা দিতে হবে। ওরা কিন্তু নিজে থেকেই সমস্ত কিছু আনন্দের সাথে শিখবে, ঠিক আছে, স্বাধীনতার সাথে আনন্দের সাথে শিখবে। তো যাই হোক, অনেকটাই বললাম এই বিষয়টা বোঝাতে গিয়ে। জাস্ট ইতিবাচক আর নেতিবাচক এই দুটো দিক আছে গুণগত বৈশিষ্ট্য অনুসারে সামাজিকীকরণের। তো আমাদের সবসময় দেখতে হবে যে সমস্ত সামাজিকীকরণ যেন ইতিবাচক বা পজিটিভ ওয়েতে ঘটে থাকে। চলে যাচ্ছি নেক্সট পেজে। আচ্ছা, এটা একটু বড় করতে হবে। তো এই সামাজিকীকরণের কিছু অপরিহার্য বিষয়সমূহ আছে। কি কি বিষয় আছে সেটা দেখো, প্রথমেই আছে সেটা হচ্ছে শিশুর জীবন বিকাশের প্রথম পর্যায়ের শিক্ষার উপর নির্ভর করে তার সামাজিকীকরণের সঠিক প্রকাশ। তাহলে একটা বাচ্চার, ওই যে বলেছিলাম প্রথমে 0 to 2 এবং 2 to 6, এই প্রথম যে টাইমটা যাচ্ছে এটা তো পরিবারের মধ্যেই আছে। তারপরে এই আস্তে আস্তে 2 থেকে 6, অ্যাকচুয়ালি 2 থেকে 6ও নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে 3 থেকে বলতে গেলে 6। তো এই টাইমে যখন ওরা আস্তে আস্তে প্রি স্কুলে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে বাইরে মিশছে, এবং সেই টাইমে জীবনের বিকাশের প্রথম পর্যায়ের এই সময় যে শিক্ষাটা একটা বাচ্চা পাচ্ছে, সেটা তার মানসিকভাবে হতে পারে। মানসিক বিকাশে যদি সঠিক হয়, তার মানসিকভাবে সে ভালো থাকবে। তার শারীরিক বিকাশ যদি ঠিক হয়, যেহেতু আমি বলেছিলাম যে বিকাশের প্রত্যেকটা ক্ষেত্র একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং একটা আরেকটাকে প্রভাব বিস্তার করে, তার সব কিছু যদি ঠিকঠাকভাবে হয় প্রথম দিকে জীবনের বিকাশের প্রথম পর্যায়ে, দেখো বিকাশটাকে বলেছি, জীবনের বিকাশের প্রথম পর্যায়ে যদি
শিক্ষার উপর নির্ভর করে, মানে আরেকবার পড়ছি, শিশুর জীবন বিকাশের প্রথম পর্যায়ে শিক্ষার উপর নির্ভর করে তার সামাজিকীকরণের সঠিক প্রকাশ। তাহলে তার প্রাথমিক পর্যায়ে শিক্ষা কিন্তু খুব ভালো দিতে হবে একটা বাচ্চাকে, তাহলে সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে পরবর্তী সময়ে তার ব্যবহারের মাধ্যমে, তার উপস্থিতির মাধ্যমে, এবং সে নিজেকে কিন্তু একটা আদর্শ নাগরিক করে তুলতে পারে তার যদি বেসিকটা খুব ভালো হয়। তার জন্য কিন্তু বেসিকে আমাদের খুব ভালোভাবে জোর দিতে হবে। এবং যেহেতু আমরা একটা প্রাইমারি টিচার হিসেবে জয়েন করব ভবিষ্যতে, আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে একটা বাচ্চার বেসিক যেন খুব ভালো হয়, একটা বাচ্চার বেসিক যেন খুব ভালো হয়, কারণ আমরাই কিন্তু পরবর্তী নাগরিক। সে কেমন হয়ে বেরোবে সেটা কিন্তু আমাদের হাতে আছে। যাই হোক, তারপর নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা ও সামাজিক প্রতিক্রিয়ার ধরন নির্ভর করে সেই শিশু বা বাচ্চাটির সামাজিকীকরণ কেমন হবে তার ওপর। এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বললাম বিষয়টা, এই জিনিসটাই কিন্তু এই পয়েন্টে লেখা আছে, সেটা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা। একটা বাচ্চা যেমন ছোটো থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন সে হবে। সামাজিক প্রতিক্রিয়ার ধরন, তার প্রতি সামাজিক একটা প্রতিক্রিয়া থাকবে অন্যদের, এবং সেটার ধরন কী রকম হবে সেটার উপর নির্ভর করছে কিন্তু সেই শিশু বা বাচ্চাটার সামাজিকীকরণ কেমন হবে তার ওপর। 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে কোনো শিশু বা বাচ্চার আচরণগত প্রতিক্রিয়ার উপরও নির্ভর করছে তার সামাজিকীকরণের বহিঃপ্রকাশ। তাহলে দেখো, অন্যদের সাথে যখন সে মিশছে এবং মেশার ক্ষেত্রে কি হচ্ছে, তার আচরণগত একটা প্রতিক্রিয়া হচ্ছে, এবং সেই প্রতিক্রিয়া কিন্তু আরও 5টা বাচ্চার উপরও কিন্তু সেই প্রতিক্রিয়াটা পড়ছে এবং তাদেরও কিন্তু নির্ভর করছে। তাহলে প্রত্যেকটা একটা গ্রুপের মধ্যে যখন থাকে, কেন বলে সমাজে সবার সাথে মেশানো উচিত একটা বাচ্চাকে? 5 রকম অভিজ্ঞতা, 5 রকমভাবে মিশলে, 5 রকম পরিবেশে গেলে তার মধ্যে কিন্তু অনেক রকম প্রতিক্রিয়া, অনেক রকম অভিজ্ঞতা, অনেক কিন্তু জিনিস সে নিজে থেকে শিখবে। যাই হোক, একটু আওয়াজ হলো। তো যাই হোক, এই যে প্রত্যেকটা জিনিস সে কিন্তু আস্তে আস্তে তার আচরণগত প্রতিক্রিয়া সে নেবে এবং সেটা কিন্তু সমাজে রিফ্লেক্ট হবে। তাই সব কিছু যদি পজিটিভ ওয়েতে হয় তাহলে সে কী হবে, পজিটিভ ওয়েতে সে সামাজিকীকরণটা তার সাথে ঘটবে। তাহলে এই 3টে পয়েন্ট গেল কি অপরিহার্য বিষয়সমূহ। এবার চলে যাচ্ছি নেক্সট, যেটা আমাদের পয়েন্ট ছিল, সেটা হচ্ছে সঠিক সামাজিকীকরণ করার জন্য কি আমাদের প্রয়োজন। তাহলে সঠিক সামাজিকীকরণ করার জন্য প্রয়োজন কি কি আছে? শিশুরা যাতে সকলের সঙ্গে মিশতে পারে সেটা আমাদের দেখতে হবে, সকলের সঙ্গে, সমবয়সীর সাথে, বড়দের সাথে, ঠিক আছে, ছোটদের সাথে, সবার সাথে যেন তারা মিশতে পারে, এটা আমাদের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে শিশুদের আত্মকেন্দ্রিকতার বাইরে নিয়ে গিয়ে বাইরের জগতের সঙ্গে তাদেরকে মেশাতে হবে। কোনো বাচ্চা যেন আত্মকেন্দ্রিক না হয়ে যায়, শুধু যেন নিজের সাথেই না থাকে, নিজেকে নিয়েই থাকে, এরকম যেন নয়। কোনো কেউ যদি আত্মকেন্দ্রিক হয়ে যায়, মানে শুধু নিজেকে নিয়েই ভাবে, সেটা তো সমাজের পক্ষে ভালো নেই। কারণ আমাদের সমাজে সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে এবং আমাদেরও কিছু একটা ভূমিকা থাকবে সমাজের ক্ষেত্রে। কিন্তু আমি যদি আত্মকেন্দ্রিক হয়ে যাই, সব কিছু শুধু আমার 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 করি, আমি নিশ্চয়ই সমাজ নিয়ে ভাববো না। আর আমিও সেম, সমাজও কিন্তু আমাকে নিয়ে ভাববে না, কারণ আমার কোনো কিছু কিন্তু সমাজের জন্য থাকছে না, তার জন্য সমাজে কিন্তু আমাকে নিয়ে ভাববে না। তাহলে কি অটোমেটিক কিন্তু আমি কি সোশ্যাল থাকছি? আমি সোশ্যাল থাকছি না, ঠিক আছে। তাহলে একটা শিশুকে কি করতে হবে, তার আত্মকেন্দ্রিকতার বাইরে নিয়ে গিয়ে বাইরের জগতের সাথে মেশাতে হবে। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট হচ্ছে শিশুদের সমাজের বিভিন্ন বিষয়ে মত প্রকাশের সুযোগ দিতে হবে। তাহলে এই যে বিভিন্ন বিষয় আছে তাদেরকে বলতে হবে, ওপেন আপ করতে হবে যে হ্যাঁ তোমরা বলো, তোমরা মত প্রকাশ করো, কারণ মত প্রকাশের মাধ্যমে কিন্তু তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু আসবে এবং আমাদের সমাজে খুব ভালো ভালো লিডার কিন্তু দরকার। তারপরে হচ্ছে লাস্টের আগের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কার্যকলাপ ইত্যাদির সঙ্গে যুক্ত করতে হবে। এই যে আমাদের সামাজিক অনুষ্ঠান হয়, বিভিন্ন স্টেজ পারফরমেন্স হয়, বিভিন্ন বিশেষ বিশেষ দিনে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যা যা কার্যকলাপ থাকে সেখানে কিন্তু বাচ্চাদেরকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে কি হচ্ছে, সে বৃহত্তর সমাজে কিন্তু আস্তে আস্তে মিশতে পারছে, সে কিন্তু নিজেকে খুলছে এবং সেও কিন্তু সমাজের অনেক কিছু জানছে। তাহলে তাদেরকে এই ফ্রিডমটা দিতে হবে। তারপর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু বাচ্চারা অনুকরণ করে শেখে, যেহেতু বাচ্চারা অনুকরণ শেখে সেটা আমরা জানি, তার জন্যে সঠিক শিখন দিতে হবে। মানে বাচ্চারা কাদের কাছ থেকে শিখছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তারা কি ঠিকঠাক করছে একটা বাচ্চার সামনে, মানে সময় কিন্তু আমাদের অ্যাজ এ টিচার সবসময় কিন্তু ভালো আচরণটা দেখাতে হবে। অনেকের অনেক রকম হয়তো বাজে অভ্যাস আছে, ব্যাড হ্যাবিটস আছে, কিন্তু সেগুলো কোনো দিন স্টুডেন্ট বা বাচ্চাদের সামনে করা যাবে না, কারণ তারা কিন্তু সেটাই শিখবে। তাদের কাছে কিন্তু মানে বড়রা বা টিচাররা যেটা শেখাচ্ছে মানে সেটাই ঠিক, সেটাই কিন্তু তারা অনুকরণ করবে। এবার সেটা যদি ঠিক না হয় সেটা কিন্তু তার পক্ষেও ভালো নয় এবং সে আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু সেটা সমাজের পক্ষেও ভালো হবে না। এটাও কিন্তু মানে নেগেটিভ জিনিসটা কিন্তু খুব মানে রোগের মতো, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে। একজনের ব্যাড হ্যাবিট অনুকরণ করলো, আরেকজন সেটাও তার ব্যাড হ্যাবিট নিয়ে নিল। এবার
সেটা আরেকজন অনুকরণ করছে, এভাবে চেইন সিস্টেমে কিন্তু চলে যাবে। তার জন্য বাচ্চাদের সামনে অন্তপক্ষে আমাদের কী করতে হবে, সঠিক শিখন কিন্তু দিতে হবে, কোনো রকম ভুল শিখন যেন আমরা না দিই অ্যাজ এ টিচার, এটা আমাদের কিন্তু কর্তব্য। তাহলে সঠিক সামাজিকীকরণ করার জন্য কী কী প্রয়োজন, এই 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট মনে রাখলেই কিন্তু এনাফ। চলে যাচ্ছি নেক্সট পেজে। আচ্ছা, সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষা। তো এত কিছু যে আমরা করছি, এই যে শিক্ষাগুলো গ্রহণ করছি, এটা কেন করছি, সামাজিকীকরণের জন্য। তো আবার সামাজিকীকরণ থেকেই কিন্তু আমরা শিক্ষাটাও গ্রহণ করছি, সেটা দেখো পয়েন্টে এখানে আমরা জানতে পারবো। সামাজিকীকরণের মধ্যে দিয়েই শিক্ষা শুরু হয়। তাহলে এই যে আমরা শিক্ষাগুলো একটা বাচ্চা পাচ্ছে, শুধুমাত্র বই মুখস্থ করলে হয় না, বা বই থেকে পড়েই আমরা কিন্তু সমস্ত কিছু পারি না। আমরা কিন্তু অনেক বেশি জানতে পারি যখন আমরা সমাজে মিশি। সোশিয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি শিক্ষা গ্রহণ করি। তাহলে কী হচ্ছে, সামাজিকীকরণের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা শুরু হচ্ছে একটা বাচ্চার। তারপরে কী হচ্ছে, একটি শিশু জৈবিক পরিবেশে জন্মালেও সে কিন্তু বড় হচ্ছে সামাজিক পরিবেশে। এটা বাস্তব, এটা তোমার আমার সবার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ঘটছে। তারপর কি হচ্ছে, থার্ড, তাই শিশুর বা শিক্ষার্থীর সামাজিকীকরণের অপর নামই হলো শিক্ষা। এই পয়েন্টটা মনে করে দেখো, একটা শিক্ষার্থীর সামাজিকীকরণ যদি ঠিকঠাকভাবে হয়, তার কিন্তু অটোমেটিকভাবে ভালো শিক্ষা সে পেয়ে যাচ্ছে, সে ভালো শিক্ষার অধিকারী হলো, রাইট। পরের পয়েন্ট কি আছে, এবং সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকেই। তো আমি প্রথমেই বললাম, যখন 0 to 2 আছে, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট টাইম। তো তারপর 2 থেকে 6, তো 6-এর মধ্যে ধরো ক্লাস 1 সে পড়ছে, তার আগে 5 বছর বয়সে বা 4 বছর বয়সে হচ্ছে প্রি প্রাইমারিতে গেছে। এখন অনেকেই আছে অ্যাবাকাস বা প্রি স্কুলগুলোতে দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বেসিক যেটা প্রথম, বারবার বলছি, বেসিক জিনিসটা কিন্তু আমাদের বেসিক সোশিয়ালাইজেশন বলো, বেসিক নলেজ বলো, বেসিক এডুকেশন বলো, সেটা কিন্তু পরিবার থেকেই আসছে। তাহলে প্রথম যদি বলা হয় সামাজিকীকরণ কোথায় শুরু হয়, সেটা হচ্ছে পরিবার থেকে। তার পরের পয়েন্ট কি আছে, একটি শিশু বা একটা ব্যক্তির ব্যক্তিত্ব হলো সামাজিকীকরণের ফল। তাহলে একটা মানুষ সে কীরকম ব্যক্তিত্বের অধিকারী হবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে সে কীরকম কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছে, সে কীরকম সামাজিকীকরণের মাধ্যমে বড় হয়েছে, ঠিক আছে, তার সোশিয়ালাইজেশন কীরকম হয়েছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে তার ব্যক্তিত্ব, ঠিক আছে। তারপরের পয়েন্টটা কি আছে, সমগ্র সামাজিকীকরণ প্রক্রিয়াই হলো পরিবার, বিদ্যালয় এবং অন্যান্য সংস্থার নিকট থেকে প্রাপ্ত শিক্ষার ফল। তাহলে সমগ্র সামাজিকীকরণ, একটা যদি হোল বলি, এটা হচ্ছে হোল সোশিয়ালাইজেশন। এই পুরো জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর, প্রথম হচ্ছে পরিবারের ওপর বেসিক, তারপরে বিদ্যালয়, কারণ বিদ্যালয় আছে, তারপরে অন্যান্য সংস্থার নিকট, মানে পরবর্তী টাইমে আমরা অন্যান্য অনেক ইউনিভার্সিটি বা অন্যান্য অনেক ইনস্টিটিউটে যাই, এবং সেখান থেকেও কিন্তু আমরা সোশিয়ালাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের শিক্ষাটাকে নিয়ে থাকি। তাহলে সমগ্র সামাজিকীকরণ প্রক্রিয়াই হলো একটা পরিবার, বিদ্যালয় এবং অন্যান্য সংস্থার নিকট থেকে প্রাপ্ত শিক্ষার ফল। ওকে, বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো, এখানে স্টার্ট দিয়ে আমি এই কথাটা লিখে রেখেছি, কারণ এইখান থেকে প্রশ্ন যেহেতু আসে এমসিকিউ, সেটা হচ্ছে পরিবার ও বিদ্যালয় বা পরিবার এবং বিদ্যালয় একটি শিশুর সামাজিকীকরণের বিকাশের ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করে। এবার অপশানে দিল যে শুধুমাত্র পরিবার করে বা শুধুমাত্র বিদ্যালয় করে, তা কিন্তু নয়। পরিবার এবং বিদ্যালয় দুটোই কিন্তু একটা বাচ্চার বিকাশের ক্ষেত্রে, সামাজিকীকরণের বিকাশের ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করে। এবং এর মধ্যে প্রথমটা কি আছে, বেসিকটা কিন্তু আমরা শিখছি পরিবার থেকে, তারপরে কিন্তু আমরা বিদ্যালয়ে যাচ্ছি। কারণ ওই যে এজটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, 0 to 2, 6, 6, 11 এবং 11 to 18, ঠিক আছে, অ্যাডোলেসেন্সের অবধি, ঠিক আছে, মানে কৈশোর অবধি। তো এই জিনিসটা ভালো করে তোমরা দেখে রাখবে, এবং এইখান থেকে যখন প্রশ্ন আসবে আশা করি তোমাদের কোনো ভুল হবে না যে পরিবার আগে না বিদ্যালয় আগে। দুটোই কিন্তু পরস্পরকে সাহায্য করছে, কী ক্ষেত্রে, একটা শিশু সামাজিকীকরণের বিকাশের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে এজেন্টস অফ সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণের সংস্থা। কতগুলো সংস্থা আছে, যার মধ্যে আমাদের WB টেটের ক্ষেত্রে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট দিয়েছে, সেটা হচ্ছে আমাদের পরিবারকে দিয়েছে, এডুকেশনের ক্ষেত্রে স্কুলকে দিয়েছে মানে বিদ্যালয়কে, আর আমাদের পিয়ার গ্রুপকে দিয়েছে সমবয়সী দল, আর হচ্ছে গণমাধ্যম বা মিডিয়াকে দিয়েছে। তাছাড়া আর কী কী আছে দেখো, প্রথমে হচ্ছে পরিবার,
তারপর হচ্ছে এডুকেশন। এবার এই এডুকেশন শুধুমাত্র কি আমরা স্কুল থেকে পাই না, আমরা কিন্তু উইদাউট স্কুলও হয়, আমাদের শিক্ষা উইদাউট স্কুলও আমরা পেয়ে থাকি। তাহলে একটা হচ্ছে উইথ স্কুল, একটা হচ্ছে উইদাউট স্কুল, এটা গেল এডুকেশন। তারপরে হচ্ছে রিলিজিয়ান। এখানে রিলিজিয়ান মানে হচ্ছে জাতি, প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা রিলিজিয়ান আছে এবং সেখানকার আলাদা আলাদা কালচার আছে, তো প্রত্যেকে সেখান থেকে আসছি, তাহলে সেখান থেকে আলাদা আলাদা সামাজিকীকরণ ঘটছে। তাছাড়া আছে কি পিয়ার গ্রুপ, মানে দল, সমবয়সী দল। একটা টাইম পর তো গ্যাংয়ের অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়, তাদের একটা টিম থাকে, বিশেষ করে আমরা বলেছি বয়ঃসন্ধির সময়, ঠিক আছে, সে টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, তো সেই টাইমে তারা দলকে বেশি প্রাধান্য দেয়। আর এটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু স্কুলে যবে থেকে ঢুকছে, স্কুলে যখন আছে প্রি গ্যাং এজ, তারপর গ্যাং এজ, অ্যাক্টিভ গ্যাং এজ, তো এই যে জিনিসগুলো হচ্ছে, তাহলে দলের একটা বিশাল বড় ভূমিকা থাকে কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে। তারপর ভাষা তো বিশালভাবে মানে ডিপেন্ড করছে, কারণ প্রত্যেকের ভাষা আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা ভাষা আলাদা, প্রত্যেকটা জায়গা ভাষাগত দিকভাবে যখন আলাদা, সেখানে কিন্তু সামাজিকীকরণ আলাদা হয়। উদাহরণ হিসেবে বলছি, ধরো পাঞ্জাবিদের যে কালচার আছে, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের কালচার আলাদা, তাদের রিলিজিয়ান আলাদা, তাদের ভাষা আলাদা, এবং সেখানে যেভাবে হচ্ছে, আমাদের কালচার আমাদের ভাষা কিন্তু আলাদা। তো আমাদের কিন্তু সামাজিকভাবে সামাজিকীকরণ একই হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে। ওভারঅল সকলেরই সমান হচ্ছে, কিন্তু জিনিসটা কোথাও ভিন্ন ভিন্ন হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে তাদের ভাষাগতভাবে পার্থক্য আছে, রিলিজিয়ান তাদের পার্থক্য আছে, তাদের এডুকেশন পার্থক্য, ফ্যামিলি পার্থক্যগুলো কিন্তু রয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলটিমেটলি কাজ কী হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের মধ্যে সামাজিকীকরণ করানো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে গণমাধ্যম বা মিডিয়া। এই মিডিয়া তো প্রত্যেকে, মানে বাচ্চারা এখন থেকেই সবাই মোবাইল ইউজ করছে, মোবাইলের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছে, কার্টুন দেখা থেকে শুরু করে গেম খেলা থেকে শুরু করে যে কোনো জিনিস ভিডিওস দেখা। তো এই মিডিয়ার কাজ একটা বিশাল বড়। এখানে একটা জিনিস বলে দিই, এই যে মিডিয়া, এটা কিন্তু নিষ্ক্রিয় মাধ্যম, মানে সামাজিকীকরণের নিষ্ক্রিয় মাধ্যমের মধ্যে কিন্তু এই মিডিয়া পড়ছে। কারণ এখানে ডিরেক্ট সে কিন্তু কারোর সাথে মিশছে না, সে একা একাই কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছে। মানে এই মানে মিডিয়ার মধ্যে বই পড়াও হয়ে যাচ্ছে, কিন্তু কার্টুন দেখা, বই পড়া, ঠিক আছে, রেডিও, গান শোনা, মিউজিক, এগুলো কিন্তু সব নিষ্ক্রিয় মাধ্যমের মধ্যে পড়ছে। এর মাধ্যমে কিন্তু সে সামাজিকীকরণ ঘটাচ্ছে তার, কিন্তু সে পার্টিকুলারলি ফেস টু ফেস কারোর সাথে মিশছে না, তার জন্য এটাকে নিষ্ক্রিয় মাধ্যম বলছে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভ বা সক্রিয় মাধ্যম, কিন্তু সক্রিয় মাধ্যম, ঠিক আছে। এবার লাস্ট আরেকটা কী আছে, আর দুটো আছে, সেটা হচ্ছে সামাজিক নিয়ম। তো লজ অফ সোসাইটি, প্রত্যেকটা সোসাইটি একটা নিজস্ব নিয়ম থাকে, এবং সেখানে প্রত্যেকে আলাদা আলাদা যে সামাজিক নিয়মে, মানে যে সোসাইটিটা বড় হচ্ছে সেখানকার নিয়ম মেনে সে বড় হচ্ছে, এবং সেখানে সেভাবে সে সামাজিকীকরণ ঘটাচ্ছে। আরেকটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা। এটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একজনের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আরেকজনের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, দুজনের কি সামাজিকীকরণ একরকম হবে? না, দুজনের সামাজিকীকরণ একরকম হবে না, দুজনে কিন্তু সামাজিকীকরণ আলাদাভাবে হবে। তাহলে এই যে এজেন্টস, সামাজিকীকরণের যে সংস্থাগুলো আছে, তার মধ্যে কিন্তু এতগুলো জিনিস পড়ছে, যার মধ্যে থেকে আমাদের WP-টেটের মেনলি ফোকাস করা হয়েছে পরিবার, এডুকেশনের মধ্যে স্কুল মানে বিদ্যালয়, পিয়ার গ্রুপ এবং আমাদের মিডিয়া। তাহলে চলে যাচ্ছি নেক্সট পেজে। তো দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পরিবার। তো পরিবারে কি হচ্ছে দেখো, 0 to 2, এই মানে জন্ম থেকে 2 বছর বয়সের মধ্যে কিন্তু একটি শিশুর তার পরিবারের সদস্যের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটে। অবশ্যই তার পরিবারের সদস্যের সাথেই মিথস্ক্রিয়া ঘটছে, এবং এখানেই তার আচরণ ঘটে। সামাজিকীকরণের ক্রিয়াগুলো পরিবারের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। তাহলে একটা বাচ্চার মধ্যে প্রথম যখন সামাজিকীকরণ ঘটছে, সেটা কাদের মধ্যে হচ্ছে? তার পরিবারের সদস্যদের মধ্যেই কিন্তু হচ্ছে, এবং সেটা মিথস্ক্রিয়ার মাধ্যমে সে কিন্তু শিখছে। তাই শৈশবকালে পরিবারই প্রধান ভূমিকা গ্রহণ করে, যেটা আমি বারবার বললাম, বেসিকটা কিন্তু একজন পরিবার থেকেই পাচ্ছে। তারপর কি আছে, গণমাধ্যম। যখন 2 থেকে 3 বছর বয়স, তখন থেকেই কিন্তু একটি শিশুর সামাজিকীকরণে গণমাধ্যম প্রভাব বিস্তার করছে। তাহলে 2 থেকে 3 বছর বয়স থেকে, এখন তো বাচ্চারা আরও ছোটো বয়স থেকে সেগুলো পেয়ে যাচ্ছে, যাই হোক, সেটা কিন্তু তার সামাজিকীকরণে প্রভাব বিস্তার করছে। তাহলে গণমাধ্যম প্রভাব বিস্তার করছে, তার মধ্যে কী কী আছে দেখো, টিভি, মিউজিক, কার্টুন দেখছে, বই পড়ছে, কমিক্স পড়ছে, এগুলো সমস্ত কিছু পড়ে যাচ্ছে, ঠিক আছে, যেটাকে আমি বললাম নিষ্ক্রিয় মাধ্যম। তারপরে হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে সমবয়সী দল। তাহলে এটার প্রভাব হচ্ছে 3 বছর বয়স থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 3 বছর বয়স থেকে কিন্তু তার পিয়ার গ্রুপের সাথে সে মিশছে, এবং তার প্রভাব হয়ে যাচ্ছে, এবং 6 বছর বয়স থেকে আরও বেশি দেখা যাচ্ছে। 6 বছর বয়সে, 3 বছর থেকে শুরু হচ্ছে, 6 বছরে বেশি দেখা যাচ্ছে। আর সবচেয়ে বেশি মানে যে সময় তারা দলের নিয়ম নীতি বেশি ফলো করছে, সেটা কখন? সেটা হচ্ছে
বয়ঃসন্ধিকালে, তার জন্য দেখো স্টার্ট দিয়ে লেখা আছে, এটা আগের দিনও ক্লাসে বুঝিয়েছিলাম। বয়ঃসন্ধিকালে কিন্তু তারা সবচেয়ে বেশি একটা টিম, মানে তার গ্যাংয়ের বেশি কিন্তু মানে গ্যাংকে বেশি মানে অন্যদের চেয়ে, মানে পরিবারের চেয়েও তখন কিন্তু বন্ধুদেরকে বা যে দল, সেই দলটাকে বেশি প্রাধান্য দেয়। এবার এখানে একটা কথা আসে, সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ। এবার জেনারেশন গ্যাপ জিনিসটা কী? জেনারেশন গ্যাপ জিনিসটা হচ্ছে সেরকম যে অভিভাবক যেহেতু এই সময় বয়ঃসন্ধিকালের মেনলি এই কথাটা, যখন অভিভাবক সাথে তার সন্তান বা তার বাচ্চাদের এই কথাটা প্রায় শুনতে পাওয়া যায় যে জেনারেশন গ্যাপ। কারণ প্রত্যেকটা সময় যেহেতু সমাজ পরিবর্তনশীল, তো সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল। নিজেদেরকে যদি আপ টু ডেট না রাখা হয়, তাহলে নেক্সট জেনারেশনের সাথে কিন্তু কোথাও গিয়ে একটা ডিস্টেন্স হয়ে যায়, থিঙ্কিংয়ের ডিস্টেন্স হয়ে যায়, আদর্শগত ডিস্টেন্স হয়ে যায়, এবং কোথাও গিয়ে যেন মেল খায় না, সেই জিনিসটাকেই আমরা বলছি জেনারেশন গ্যাপ। তাহলে কী হবে? জেনারেশন গ্যাপ যদি না করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত আপ টু ডেট রাখতে হবে, নিজেদেরকে আপগ্রেড করতে হবে, যাতে পরের নেক্সট জেনারেশনের সাথে কিন্তু আমাদের মানসিকভাবে এবং থিঙ্কিংভাবে, আদর্শগত দিক থেকে যেন আমরা তাদেরকে খাপ খাওয়াতে পারি। কারণ তারা কিন্তু প্রতিনিয়ত, মানে আমাদের পরের জেনারেশন যারা এখন বাচ্চারা ছোটোবেলা থেকে স্মার্টফোন ইউজ করছে, তারা কিন্তু ওই জিনিসটাকে অনেক বেশি আগে থেকে আমাদের থেকে জানছে, তার জন্য ওই বিষয়ে তারা কিন্তু অনেক বেশি আপ টু ডেট রাখছে নিজেদেরকে। এবার আমরা যদি ওই বিষয়ে অতটা আপ টু ডেট না রাখি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, আর তখন কী হবে? একটা মতবিরোধ দেখা যাবে, তখন আদর্শগতভাবে একটা মতবিরোধ দেখা যাবে, তখন সেই জিনিসটাকে আমরা কী বলবো? জেনারেশন গ্যাপ। তা আমাদেরকে এটাও রাখতে হবে যে জেনারেশন গ্যাপ যেন না থাকে। অ্যাজ এ টিচার হিসেবে আমাদেরকে কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে, একটা বাচ্চার সাথে যেন আমাদের কোনো রকম জেনারেশন গ্যাপ না থাকে। আমরা যেন ভালোভাবে ওকে বোঝাতে পারি যে হ্যাঁ, আমরাও তোমাকে বুঝি, আমরা বুঝতে পারছি তোমাদের মধ্যে দিয়ে কী যাচ্ছ, তোমরা কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। এই জিনিসটা জাস্ট আমরা আলোচনা করলাম, জেনারেশন গ্যাপ। এবার বিদ্যালয়ে যেটা আছে, বিদ্যালয়ে সংগঠিত সামাজিকীকরণ, লাস্ট এডুকেশনের মধ্যে যেটা স্কুলটাকে হাইলাইট করা হয়েছে আমাদের WPTET-এ। তো এই বিদ্যালয়ে কী কী সামাজিকীকরণ ঘটছে? একটা হচ্ছে সরকার প্রদত্ত বা পর্ষদ কর্তৃক নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে হচ্ছে, একটা হচ্ছে সামাজিক পাঠ্যক্রমের মাধ্যমে বা সহ পাঠ্যক্রমের মাধ্যমে হচ্ছে, আর একটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রমের মাধ্যমে। এবার এই সরকার বা পর্ষদ কর্তৃক নির্দিষ্ট পাঠ্যক্রম বলতে আমরা কী বুঝি? মানে কোনো রকম স্কুলে যখন, বা স্কুল বা বিদ্যালয়ের থেকে, বা কোনো রকম আমরা প্রত্যেকে এক একটা বোর্ডের আন্ডারে পড়ছি, ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদ, CBSE। তো ওখানে কী আছে? প্রত্যেকটা শিক্ষা স্তরে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম আমাদের দিয়ে দেয়, ঠিক আছে। সেটা কিসের জন্য? আমাদের জ্ঞান, দক্ষতা, এগুলো বৃদ্ধির জন্য। যেমন ধরো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেমন আছে, সাহিত্য, গণিত, ইতিহাস, ভূগোল, এগুলো কি, এইগুলোর মাধ্যমে ওখানে একটা পার্টিকুলার সিলেবাস থাকে, সেই সিলেবাসটা থেকে আমরা কিন্তু নিজেদের জ্ঞানটাকে বৃদ্ধি করি। তো সেইটা হচ্ছে কি, সরকার বা পর্ষদ কর্তৃক নির্দিষ্ট পাঠ্যক্রম। তারপরেরটা কি আছে? সেটা হচ্ছে সামাজিক পাঠ্যক্রম বা সহ পাঠ্যক্রম। এই সহ পাঠ্যক্রমটা কি? সমবয়সী বন্ধুদের সাথে বা সমবয়সী শিশুদের সঙ্গে আলোচনা, কোনো রকম বোঝাপড়া বা কোনো রকম ডিসকাশন, ডিবেট, এগুলোর মাধ্যমে যখন আমরা সামাজিক শিখন আমাদের মধ্যে ঘটছে, মানে বাচ্চাদের মধ্যে ঘটছে, সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা সামাজিক পাঠ্যক্রম আমরা বলতে পারি। তার জন্য আমাদের স্কুলে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে, কারণ সেখানে তারা অনেক বেশি ফ্রিভাবে মিশতে পারে, নিজেদের বন্ধুদের সাথে ভাব আদান প্রদান করতে পারে, নলেজ আদান প্রদান করতে পারে, কোনো বিতর্ক বা আলোচনার মাধ্যমে কিন্তু তারা জ্ঞানটাকে নিজেদের মধ্যে কী করতে পারে? ছড়িয়ে দিতে পারে। তার জন্য এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে সামাজিক পাঠ্যক্রম বা সহ পাঠ্যক্রম। এবং লাস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। লুক্কায়িত পাঠ্যক্রম বলতে আমরা কী বুঝি? এটা আবার কী ধরনের জিনিস? লুক্কায়িত পাঠ্যক্রম হলো এমন ধরনের পাঠ্যক্রম, মানে এমন একটা কার্যাবলী বা আচরণ যেটা লিখিতভাবে কিন্তু কোথাও লেখা নেই বা কোথাও বলা নেই যেটা এটা করতেই হবে। এটা কিন্তু প্রথা অনুযায়ী নয়, কিন্তু এটা প্রথা অনুযায়ী নয়, কথাটা বললে ভুল হবে। মানে এটা এই আচরণ বা এই কার্যাবলী কিন্তু লিখিতভাবে নেই, কিন্তু প্রথা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু করে থাকে। যখন ধরো কোনো টিচার বললো ক্লাস করাতে করাতে, এই তোমরা কিন্তু কেউ কথা বলবে না, তখন কিন্তু কেউ কথা বলে না, কোনো স্টুডেন্ট কিন্তু কথা বলে না, এবং যাকে ধরো বললো অন্যরাও কিন্তু তখন চুপ করে যায়। একজনের ক্ষেত্রে বললো কিন্তু সবাই সেটা মানলো। এই জিনিসটা যেমন হচ্ছে, এই আচরণটা, এই নিয়মটা, এটা কিন্তু লুক্কায়িত পাঠ্যক্রমের মধ্যে পড়ছে, ঠিক আছে। কিংবা ধরো বাড়িতে বললো হোম টাস্ক দিল, বা বাড়ি কোনো কাজ দিল, বা অ্যাসাইনমেন্ট দিল, সেই জিনিসটাকে বললো যে ঠিক টাইমে জমা দাও, সেই যে জিনিসটা, এটাও কিন্তু লুক্কায়িত পাঠ্যক্রমের উদাহরণ, ঠিক আছে। এবার প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা নিয়ম থাকে, সেই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট মানছে, সেগুলোও লুক্কায়িত পাঠ্যক্রমের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে স্কুলে একটা নির্দিষ্ট ইউনিফর্মে আসতে হবে,
নির্দিষ্ট নিয়ম মানতে হবে, এই সময় থেকে এই সময়ের মধ্যে এই জিনিসগুলো করতে হবে, এইগুলো কিন্তু পড়ে যাচ্ছে। তারপরে যখন ক্লাসে টিচার আসছে, স্টুডেন্টরা উঠে দাঁড়াচ্ছে, টিচার চলে যাচ্ছে, তখন উঠে গুড বাই বলছে, এই যে প্রত্যেকটা নিয়ম, এই যে আচরণ, এইগুলো কিন্তু লুক্কায়িত পাঠ্যক্রমের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে সরকার বা পর্ষদ কর্তৃক নির্দিষ্ট পাঠ্যক্রম কী আমরা জানলাম, সামাজিক পাঠ্যক্রম কী সেটাও আমরা জানতে পারলাম, এবং লাস্ট আমাদের লুক্কায়িত পাঠ্যক্রম সেটা কি সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে শেষ দুটো চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। তারপর শুরু হবে সিডিপির অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব নিয়ে। তো তাই তোমাদের বলবো, যারা যারা নতুন আছো তারা একটাও ক্লাস মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর আগের ক্লাসগুলো দেখতে কিন্তু একদমই ভুলো না। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।